জুলাই গণহত্যার আনুষ্ঠানিক বিচার শুরু। ৮ আসামিকে ৩ জুন হাজিরের নির্দেশ। পলাতক শেখ হাসিনার বিষয়ে বিজ্ঞপ্তি দিতে বলল ট্রাইব্যুনাল। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা এখানে দাখিল করেছি। অন্তর্বর্তী সরকারের অধীনেই সুন্দর নির্বাচনের প্রত্যাশা তারেক রহমানের। বললেন, জনগণের সরকার না থাকায় তৈরি হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। জনগণকে অন্ধকারে রেখে, রাজনৈতিক দলগুলোকে অনিশ্চয়তায় রেখে শেষ পর্যন্ত কোনো পরিকল্পনায় কার্যকর এবং টেকসই হয় না, হবেও না। সংস্কারের বিপক্ষে একটি মহল, চলছে বিভাজনের ষড়যন্ত্র। অভিযোগ হাসনাত আব্দুল্লাহর। জুলাই ঘোষণাপত্র রুখে দিতে অপচেষ্টা অব্যাহত, বলছে জুলাই ঐক্য। প্রধান উপদেষ্টার সাথে আজ ৮টি রাজনৈতিক দলের বৈঠক। আগামী বছরের ৩০ জুনের মধ্যেই নির্বাচন হবে বললেন প্রেস সচিব। যেসব বিষয়ে ঐক্যমত হবে না, সেগুলো জনসম্মুখে প্রকাশ করা হবে জানালেন আলী রিয়াজ। সংবিধান সংশোধনের দ্বিমত সুশীল সমাজের প্রতিনিধিদের। সরকারি চাকরি অধ্যাদেশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে বিক্ষোভ। কালা কানুন বাতিলের দাবি। সোমবার থেকে কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি। 7 দিনে কর্মচারীদের চাকরি চলে যাবে, কর্মচারীদের স্বাধীনতা থাকবে না। যদি এই আইন বাস্তবায়ন হয়, কর্মস্থলে নারীরা সবচেয়ে অনিরাপদ হবে। গ্যাস সংকটে থমকে গেছে শিল্প কারখানা। উৎপাদন কমেছে 60% বেশি, বলছে বিজিএমএ। পরিস্থিতি থেকে মুক্তি না মিললে এক্সিট প্ল্যান চান ব্যবসায়ীরা। এমপ্লয়মেন্ট ক্রিয়েট তো দূরের কথা, কন্টিনিউয়াসলি আনএমপ্লয়মেন্ট হয়, কোথায় যাবে এ দেশ? আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। 24-এর 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দিয়েছে প্রসিকিউশন। এটি জুলাই আগস্টের হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম কোনো তদন্ত প্রতিবেদন। শুনানি শেষে আদালত সেটি আমলে নিয়েছেন। এছাড়া জুলাই গণহত্যায় শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সব রকম তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 5 আগস্ট রাজধানীর চানখারপুলে শহীদ হন 10ম শ্রেণীর ছাত্র আনাস সহ 6 জন। সেই দিনের একটি ভিডিও ফুটেজে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কখনো শুয়ে কখনো বসে টার্গেট করে গুলি করছে পুলিশ। এই ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যকে আসামি করে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করল প্রসিকিউশন। এদিন আদালতে চিফ প্রসিকিউটর জানান, শেষ সময়েও অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। এই অবস্থায় 5 আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা। পরে পরিবারের সদস্যরা বোঝালে তিনি পদত্যাগ করেন। পাশাপাশি জুলাই আগস্টে শেখ হাসিনা, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সকল ভূমিকা আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম। 5ই আগস্ট ক্ষমতা ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আসামি শেখ হাসিনা কিভাবে ছাত্র জনতাকে হত্যা করে নির্মূল করার ব্যাপারে অনড় ছিলেন, সেই কথাগুলো তুলে ধরেছি। সেটার পেছনে দল হিসাবে আওয়ামী লীগ, জোট হিসেবে 14 দল, অঙ্গ সংগঠন হিসেবে আওয়ামী লীগের ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য সংগঠনসমূহের কথা আমরা তুলে এনেছি। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে তদন্ত হয়েছে যাতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ মিলেছে। শেখ হাসিনা বিভিন্ন ব্যক্তির সাথে কনভারসেশনের মাধ্যমে যে শক্তি প্রয়োগ, লিথাল ওয়েপন ব্যবহার করে
বিক্ষোভকারীদেরকে হত্যা করার যে নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা এখানে দাখিল করেছি। ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির অভিযোগ প্রমাণ করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে যত প্রমাণ প্রয়োজন এবং যে প্রমাণগুলোর মাধ্যমে অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে, সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি। চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশের হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত হয়েছে। তাকে এই মামলাতে সরাসরি আসামি করা হয়নি, কারণ তার বিরুদ্ধে সেপারেটভাবে চার্জশিট দাখিল হয়েছে এবং সেখানে তার বিরুদ্ধে আলাদাভাবেই আনুষ্ঠানিক অভিযোগ অর্থাৎ ফরমাল চার্জ দাখিল করা হবে। এই মামলার ৮ আসামির মধ্যে 4 জন পলাতক রয়েছেন। এছাড়া এদিন সকালে আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় 7 আসামি সহ 11 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুন্দর নির্বাচন হবে এমন প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে কাকরাইল আইডিইবি মিলনায়তনে এনপিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি তিনি এই প্রত্যাশার কথা জানান। বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল সাক্ষাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। সংস্কার কম বা বেশি বলে কিছু নেই, এটি একটি চলমান প্রক্রিয়া। জনগণকে অন্ধকারে রেখে রাজনীতিবিদদের বাদ দিয়ে কোনো পরিকল্পনাই টেকসই হবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন, গণতান্ত্রিক সরকার না থাকায় বিদেশি বিনিয়োগ থেমে গেছে, রাজনৈতিক অস্থিতিশীলতাও তৈরি হয়েছে। বিএনপির দাবি, আগামী ডিসেম্বরের ভেতরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজনীয় সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি সহ আমরা যারা একসঙ্গে রাজপথে আন্দোলন করেছি, আমাদের সর্বাত্মক সমর্থন অব্যাহত রেখেছি। জনগণ অবিলম্বে দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ, নিরপেক্ষ একটি জাতীয় নির্বাচন দেখতে পাবে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মৌলবাদীদের সাথে আঁতাত করছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপি রাস্তায় নামলে অন্তর্বর্তীকালীন সরকার 24 ঘন্টাও থাকতে পারবে না। তারা সরকারকে বিচার ও সংস্কারের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান। বলেন, একটি গোষ্ঠী দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রে নেমেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় এই প্রতিবাদ সভার। এতে বিএনপি নেতাদের পাশাপাশি অংশ নেন সিপিবি, বাসদ, এবি পার্টি, সমমনা বিভিন্ন দলের নেতারা। কিন্তু বন্দর যে উদ্যোগ নিয়ে গেল, ব্যবস্থাপনা নিয়ে গেল, এইটা আমরা বক্তারা সরকারকে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। বলেন, সরকার ধারাবাহিকভাবে একটি গোষ্ঠীকে মদদ দিয়ে বাকি দলগুলোকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করছে। বিশেষ একটা দল মতাদর্শ অংশকে ধারাবাহিকভাবে যখন আপনারা মদত জুগিয়ে যাচ্ছেন, তখন আপনারা নিজেদেরকে অপ্রয়োজনীয়ভাবে বিতর্কের মধ্যে আপনারা নিয়ে যাচ্ছেন। একে অপরের প্রতি অহেতুক সন্দেহ সংশয় সৃষ্টি না করে মৌলিক কয়েকটি জায়গায় আমরা আমাদের আলোচনাটাকে কনসেন্ট্রেট করি। অনুষ্ঠানে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় প্রধান উপদেষ্টার কঠোর সমালোচনা করেন। ডক্টর ইউনূস দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না। বর্তমান অন্তর্বর্তী সরকার হলো একটা বন্দা নারী, তার কোনো কিছু গর্ভধারণ করার কিছু নাই। ডক্টর ইউনূস সাহেব ডিবেট করে দিয়েছে, মৌলবাদীদের একখানে করে ফেলছে ক্ষমতায় থাকার জন্য। আমরা যদি বলি কালকে রাস্তায় নামবো, আমার মনে হয় ইউনূস সাহেব 24 ঘন্টা থাকতে পারবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আরেক আলোচনা সভায় বিএনপি নেতা ডাক্তার জাহিদ হোসেন বলেন, বিএনপি ঘোষিত 31 দফার সমালোচনার নামে কিছু লোক দেশে বিভাজন সৃষ্টি করছে। আপনি বিচারেরও রোডম্যাপ দেন না, সংস্কারেরও রোডম্যাপ দেন না, নির্বাচনেরও রোডম্যাপ দেন না। আপনাদের উদ্দেশ্য সম্পর্কে মানুষ আজকে সন্দিহান, যার জন্য এই বিভাজন। সিডাপে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, ক্ষমতায় গেলে বিএনপি স্বৈরাচার হয়ে উঠবে এমন বয়ান যারা হাজির করছে তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। যত শীঘ্রই সম্ভব আমরা সেই উত্তরণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারি, যেন তার মাঝখানে আবার নতুন করে একটি আপসেট বা একটি পরিস্থিতি সৃষ্টি না হয়।
নেতারা বলেন, দেশকে দীর্ঘমেয়াদে সংকটে ফেলতে একটি গোষ্ঠী লাগামহীনভাবে চক্রান্ত করে যাচ্ছে। আজকে আমেরিকা যুক্তরাষ্ট্র যেটা গণতন্ত্রের একটা প্রধান দেশ, সেখানে পর্যন্ত গণতন্ত্র নিয়ে প্রশ্ন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক যমুনায় করেছে 8টি রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। আজ 2 দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। বিকেল 5টার পর প্রথম দফার বৈঠকে অংশ নিতে গেছেন এলডিপির অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, হাসনাত কায়ুম, এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু, সিপিবির মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের খালিকুজ্জামান ভূঁইয়া এবং আরো কয়েকজন। এরপর সন্ধ্যায় দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিতে যমুনায় প্রবেশ করেছেন ইসলামী আন্দোলনের আমির মাওলানা রেজাউল করিম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর সহ আরো অনেকে। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জরুরি বৈঠক করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে প্রধান বিচারপতির আলোচনা হয়েছে। আর এর আগে গতকাল বৈঠক হয় বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি নেতাদের সাথে। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকটি চলছে। এ বিষয়ে আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। শান্ত, আজ তো বেশ কিছু দলের সাথেই বৈঠক করছেন প্রধান উপদেষ্টা, আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে কিছু জানতে পারলেন কিনা? বৃষ্টি, আজকে বেশ কিছু রাজনৈতিক দলের 20 জন নেতার সাথে 2 ধাপে প্রধান উপদেষ্টা কিন্তু বৈঠক করছেন। ইতিমধ্যে প্রথম বৈঠকটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে বলে আমরা জানতে পেরেছি এবং দ্বিতীয় পর্যায়ের বৈঠকে যারা অংশগ্রহণ করবেন সেই নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যেই অপেক্ষমান রয়েছেন। সবশেষ যেটা বলতে হবে যে আসলে অনেকটা অনুমিত বিষয় যে প্রধান উপদেষ্টা যে তার যেই পদত্যাগের বিষয়টি আলোচনায় চলে এসেছে, তার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাত থেকেই সব মহলে আলোড়ন সৃষ্টি হয় এবং এর প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর আগ্রহে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু হয়। আমরা জানি যে শনিবার বৈঠক হয় বিএনপি, জামায়াতে ইসলাম এবং জাতীয় নাগরিক পার্টির নেতাদের সাথে। এরই ধারাবাহিকতায় আজকে 2টি ধাপে বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে এবং প্রথম ধাপে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা কর্নেল অলি আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সেক্রেটারি সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতিমধ্যেই প্রথম যে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা সেই বৈঠকে কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং বৈঠক শেষে একে একে বের হয়ে আসছেন বলে আমরা দেখছি। ইতিমধ্যেই একজন একজন করে বের হয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি। মাহমুদুর রহমান মান্না ইতিমধ্যেই বের হয়ে এসেছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তারা সংবাদ সম্মেলনে কথা বলবেন কি কি বিষয় আলোচিত হয়েছে। স্বাভাবিকভাবে আমরা ধরে নিতেই পারি যে আসলে সার্বিক যে রাজনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে সেই তার আলোকে তারা আসলে রাজনৈতিক যে একটা স্থিতিশীলতা এবং প্রধান উপদেষ্টার পদত্যাগ বিষয় নিয়ে তাকে পদত্যাগে আপত্তি করা অথবা তার ভিশন নিয়ে কথা বলা, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন চাওয়া রয়েছে। যেহেতু নির্বাচনের একটা রোডম্যাপ চেয়েছেন বেশ কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে, এছাড়া বিভিন্ন দলের বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে, তাদের বিভিন্ন রকম দাবি রয়েছে, তার বিষয়ে হয়তোবা আলোচনা হতে পারে এবং সেই বিষয়টি আমরা হয়তোবা কিছুক্ষণের মধ্যে তারা যখন সংবাদ সম্মেলন করবেন সেটি আমরা নিশ্চিত হতে পারবো। দ্বিতীয় দফায় যারা অপেক্ষায় রয়েছেন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য তারা হচ্ছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মাহমুদ রেজাউল করিম সহ বেশ কয়েকজন। এবং একই সাথে বলতে চাই যে প্রত্যেকটি পক্ষ থেকেই কিন্তু বৈঠক শেষে এখানে ব্রিফিং করবেন, তারা সংবাদ সম্মেলন করবেন। তখন আমরা নিশ্চিতভাবে জানতে পারবো যে কোন কোন বিষয়ে কথা হয়েছে, তারা কি দাবি করেছেন এবং সর্বশেষ সিদ্ধান্ত কি হলো। নিশ্চিত তখন আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। ধন্যবাদ জানাচ্ছি শান্ত।
চট্টগ্রাম বন্দর নয়, টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়ার বিষয়ে বিদেশি কোম্পানির সাথে আলোচনা চলছে। সকালে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম CMJF টকে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানিয়েছেন, বন্দরের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ। বলেন, পুঁজিবাজার উন্নয়নে বেশ কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী বছরের 30 জুনের মধ্যেই নির্বাচন হবে বলেও জানান শফিকুল আলম। অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য দরকার বিদেশি বিনিয়োগ। এজন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এটি সফল হলে পণ্য উৎপাদনের কেন্দ্রে পরিণত হবে বাংলাদেশ। তবে বন্দরের সক্ষমতা বৃদ্ধি না পেলে বিদেশি বিনিয়োগকারীরা আসবে না বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ ধারণা থেকেই বন্দরের টার্মিনাল ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। চিটাং পোর্টটাকে আমরা চাচ্ছি যাতে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় কোম্পানিগুলো যাতে চিটাং পোর্টকে ম্যানেজ করতে পারে। টার্মিনাল ম্যান আমরা চিটাং পোর্টকে কাউকে দিচ্ছি না। ওরা যদি ম্যানেজ করেন তাহলে আমাদের পোর্ট এফিসিয়েন্সি বাড়বে, আর পোর্ট এফিসিয়েন্সির দিকে তাকিয়ে থাকে ওয়ার্ল্ডের বড় বড় কোম্পানিগুলো যারা ম্যানুফ্যাকচারিংয়ে ইনভেস্ট করেন। প্রেস সচিব বলেন, এনবিআরকে 2 ভাগ করা সরকারের অগ্রাধিকার কাজের অংশ। এর ফলে রাজস্ব আদায় বাড়বে বলেও মনে করেন তিনি। আমাদের ট্যাক্স কালেকশনটা সবসময় কম ছিল। এটার কারণ হচ্ছে আমরা প্রচুর ট্যাক্স এক্সেমশন দিয়েছি এবং ট্যাক্স কালেকশনের যে সিস্টেমটা খুব ইনএফিশিয়েন্ট ছিল। তো চিফ অ্যাডভাইজারের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট এই জায়গাটায় খুব ফোকাস দিয়েছেন। সেই আলোকেই কিন্তু এনবিআরকে 2 ভাগ করা হয়েছে। সংস্কারের মাধ্যমে ব্যাংকিং খাতকে টেনে তোলা হচ্ছে। ডলার বাজার ভিত্তিক করার পরও টাকার অবমূল্যায়ন হয়নি। এটি সংস্কারের ইতিবাচক ফল। প্রেস সচিব বলেন, পুঁজিবাজার ডাকাতদের আড্ডাখানায় পরিণত হয়েছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। সেই অবস্থার পরিবর্তনে বর্তমান প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। পুরো শেয়ার মার্কেটটা হয়ে গেছে ডাকাতদের আড্ডা। এই ডাকাত গেলে আরেক ডাকাত আসতেছে, ঠিক আছে? আপনি যাকে নিয়ে আসতেছেন সে আরেকটা ডাকাত। তো এই জায়গাতে রিফর্মের জায়গা। প্রফেসর ইউনূস বলছেন এখানে খুব স্ট্রং এবং খুব গভীর রিফর্ম করতে হবে। জাতীয় নির্বাচন নিয়ে বর্তমান সরকারের অবস্থান আবারও পরিষ্কার করেন শফিকুল আলম। ইলেকশন নিয়েও ধোঁয়াশার কিছু নাই। কালকে স্যার বারবার বলেছেন উনি এক কথার মানুষ এবং উনি ইলেকশনটা জুন 30, 2026-এর মধ্যেই দিবেন। এর বাইরে একটা দিনও ওদিকে যাবে না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। অবিলম্বে বিচার সংস্কার এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। দক্ষিণ চট্টগ্রামের 8 উপজেলায় পথসভায় দেয়া বক্তব্যে একটি মহল রাষ্ট্র সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি। দল গঠনের পর দক্ষিণ চট্টগ্রামে এটি এনসিপির প্রথম কর্মসূচি। সকালে নগরীর বিপ্লব উদ্যানে জমায়েত হন এনসিপি নেতাকর্মীরা। এরপর সেখান থেকে দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, দোহাজারী, চন্দনাইশ, পটিয়া ও বোয়ালখালীতে পথসভা চলে একের পর এক। মজ্জারটেক এলাকায় প্রথম পথসভায় বিচার সংস্কার ও নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিচার সংস্কার এবং সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই তখনই আমরা দেখি ষড়যন্ত্র, দেশবিরোধী চক্রান্ত মাথাচাড়া দিয়ে ওঠে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান। একটা পক্ষ সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়ে দেশকে বিভাজনের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা। আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে, জনমত ঘটনার মধ্য দিয়ে, সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলোর গঠনমূলক সমালোচনা করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটা পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র হচ্ছে। পথসভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদ আলম মিতু ও আতাউল্লাহ এবং সংগঠক আরমান হোসেন সহ চট্টগ্রামের নেতারাও অংশ নেন। লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের কথা শোনেন।
যারা ক্ষমতায় থাকবেন, যারা সরকারে থাকবেন, যারা বিরোধী দলে থাকবেন, তারা যাতে সাধারণ জনগণের কাছে জবাবদিহিতা তাদের নিশ্চিত করা যায়। এই বাঁশখালী আগামী দিনের একটা নতুন একটা মডেল বাঁশখালী হবে, যেখানে মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাবে। সার্বিক বিষয়ে জন আকাঙ্ক্ষা জানার জন্য এই কর্মসূচি বলে জানান এনসিপি নেতারা। বাংলার আকাশে আর কোনদিন জুলুম লেখা হবে না, আমরা জুলুমের পরিবর্তে আমরা ইনকিলাব লিখেছি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। সরকারে যারা বাংলাদেশের পক্ষে আছেন তাদের টিকিয়ে রাখাই জুলাই ঐক্যের মূল লক্ষ্য। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া কোনো উপদেষ্টা বিভিন্ন দেশের এবং দূতাবাসের অনুগত হয়ে কাজ করছে, আর এর জন্য তাদের ডাকে এখন কেউ সাড়া দেয় না বলে মন্তব্য করেছেন জুলাই ঐক্যের বক্তারা। বিকেলে শাহবাগে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে কথা বলেন বক্তারা। বলেন, জুলাই ঘোষণাপত্র রুখে দিতে অপচেষ্টা চলছে এবং যারা দিবে না তারা ভারতীয় অনুগত বলেও মন্তব্য করেন বক্তারা। জুলাইয়ের ঐক্যের ভিতরে ফাটল ধরানোর জন্য নানাবিধ ফন্দি এঁটে বিভেদ তৈরি করছে, যাতে এই সরকার বিপ্লবী সরকার না হতে পারে। বাংলাদেশের জুলাই বেঁচে থাকতে আর একটা ১-১১ হতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, গত 16 বছরে বাংলাদেশে যে গণহত্যা চালিয়ে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। মালয়েশিয়ায় কাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন। এতে 19 দেশের শীর্ষ নেতা এবং বিভিন্ন পর্যায়ের 20,000 প্রতিনিধি যোগ দেবেন। আমাদের সহকর্মী তৌহিদ হোসেন মালয়েশিয়াতেই আছেন, তিনি আমাদেরকে একটু খোঁজ খবর জানাবেন। তৌহিদ, সম্মেলনের প্রস্তুতি তো সম্পন্ন, এই সম্মেলনে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের। এবং সেই পরিস্থিতিতে এটাও আমরা ভাবার জন্য বলি প্রস্তুতি যদি বলি, আসিয়ান সম্মেলনের প্রস্তুতির দায়িত্ব মালয়েশিয়ার কাঁধে পড়ছে, কেননা মালয়েশিয়া এই মুহূর্তে আসিয়ানের যে জোট, সেই জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, অর্থাৎ এই দেশের যিনি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, তিনি এইখানকার যিনি চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন, যে কারণে কিন্তু মালয়েশিয়া এবার আয়োজক এবং এই আয়োজন কিন্তু দীর্ঘ সময় ধরে চলছে। যে কোনো রাষ্ট্রজোটের তুলনায় কিন্তু আসিয়ানের যে রাষ্ট্রজোট, সেখানকার আনুষ্ঠানিকতা এবং কার্যক্রমের পরিধি কিন্তু অনেক বেশি থাকে এবং বলা হয় যে এই আসিয়ান আসলে নো রিজিওনালিজমকে বিশ্বাস করে, অর্থাৎ কোনো নির্দিষ্ট অঞ্চলের কোনো নির্দিষ্ট দেশকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যেহেতু রাষ্ট্রদূত, তাদেরকে সাথে না রেখে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশকে সাথে নিয়ে কিন্তু তারা কাজ করতে চায়। আমি বিস্তারিত যাওয়ার আগে খালি আপনাদেরকে এতটুকু বলি, নিরাপত্তা ব্যবস্থা যেখানে এই আয়োজনটি হবে কুয়ালালামপুর কনভেনশন সেন্টার, সেখান থেকে আমি মাত্র 1-2 কিলোমিটার দূরে একটি জায়গায় অবস্থান করছি এবং এখানে যদি বলি এখন রাত 9টার উপরে বাজে এবং এখানে কিন্তু একদম শুনশান নিরাপত্তা। আমার পেছনে দেখতে পাচ্ছেন কোনো গাড়ি বা মানুষকে কিন্তু তেমনটা চোখে পড়ছে না, শুধুমাত্র পেট্রোনাস টুইন টাওয়ারের যে আলোটা সেটা কিছুটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন। তার মানে হচ্ছে এখানে একদম মানুষকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং যেহেতু 19 দেশের সরকার প্রধানের আসার কথা রয়েছে, বিশেষ করে আমরা জানতে পেরেছি লাওস এবং ফিলিপাইনের রাষ্ট্রপ্রধান তারা এরই মধ্যে নিশ্চিত করেছে যে তারা যোগ দিয়েছেন। এর বাইরে অন্যান্য সরকার প্রধানেরা কাল বা পরশু এসে যোগ দিবেন, এমন কথা আমরা শুনতে পেয়েছি। যে কারণে কিন্তু পুরো জায়গাটিকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার যারা স্থানীয় মানুষ তাদেরকে উৎসাহিত করা হয়েছে তারা যেন সড়ক পথের পরিবর্তে মেট্রো রেল বা দেশে মনোরেল রয়েছে এগুলো যাতে তারা ব্যবহার করেন। এজেন্ডার কথা যদি বলি, দক্ষিণ পূর্ব এশিয়াকে সমৃদ্ধ করাই এখানকার মূল কারণ। তার পাশাপাশি তারা যেটি বলতে চাইছেন যে বিভিন্ন দেশের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তারা নিষ্পত্তি করতে চান। বিশেষ করে চীন সাগরকে কেন্দ্র করে বিভিন্ন দেশের ভিতরে এই দক্ষিণ পূর্ব এশিয়ার এক ধরনের বিরোধ রয়েছে, সেগুলোকে তারা কাজে লাগাতে চান, সেগুলো সমাধানে তারা এই জোটকে কাজে লাগাতে চান। দ্বিতীয়ত মিয়ানমার সরকারের সাথে জান্তা সরকারের সাথে যে অন্য আরেকটি পক্ষের বিরুদ্ধে ধরে বিরোধ রয়েছে, সেখানে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে আসলে কী করা যায় সেটি এবার আসিয়ানের অন্যতম লক্ষ্য। শেষ কথা বলে শেষ করি, আসিয়ান ভিশন 2045 ঘোষণা করবে তারা আজকে এবং সেটির ব্যাপারে সবাই একমত হলেই হয়তো এই ব্যাপারে আরও বিস্তারিত জানা যাবে যে তারা আসলে শেষ পর্যন্ত একমত হতে পারলেন কিনা। এখন পর্যন্ত নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেব। ধন্যবাদ তৌহিদ। সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে রাজনৈতিক শক্তির বাইরেও নাগরিক সমাজের মতামতের উপর জোর দিয়েছেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। বলেছেন, যেসব বিষয়ে ঐক্যমতে পৌঁছানো যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে, তবে বেশ কিছু বিষয় ঐক্যমতের কথাও জানান তিনি। আলোচনায় সুশীল সমাজের প্রতিনিধিরা সংবিধান সংশোধনের বিষয়ে দ্বিমত প্রকাশ করেন। ধর্মনিরপেক্ষতা না বহুত্ববাদ,
সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা সহ গুরুত্বপূর্ণ 5 সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। এবার মতামত নেওয়া হয় নাগরিক সমাজের প্রতিনিধিদের। একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে। সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনায় অংশ নেন শিক্ষক, গবেষক, সমাজকর্মী, আইন বিশ্লেষক সহ বিশিষ্টজনেরা। এ সময় স্বৈরতন্ত্র সমূলে উৎপাটন করতে মতামত তুলে ধরেন বক্তারা। দেশের যে শান্তি শৃঙ্খলা পরিস্থিতি, যে রুল অফ ল বা আইনের শাসনের যে পরিস্থিতি, ডিউ প্রসেস ফলো না করার যে পরিস্থিতি, এই জিনিসগুলো আসলে পুরো ঐক্যমত্য প্রক্রিয়া এবং সংস্কার প্রক্রিয়ার উপর একটি প্রবল নেতিবাচক প্রভাব রাখছে। আমি শুধু রাজনৈতিক দলগুলোকে একটাই প্রশ্ন করতে চাই যে গণমাধ্যম যে অবস্থায় আছে সেই অবস্থায় যদি থাকে তাহলে কি আপনারা নির্বাচনটাও ঠিকমতো করতে পারবেন কিনা? আমাদের এই গভর্নমেন্টের গ্রাউন্ড সলিড করার জন্য যা যা করা দরকার সাংবিধানিক দিক থেকে উই হ্যাভ টু ডু দ্যাট। ক্ষমতা কুক্ষিগত করতে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তাই সরকারকে আরো কঠোর হবার তাগিদ দেন তারা। পরামর্শ দেন সংবিধানে হাত না দেওয়ার। সংবিধানে হাত দেওয়া উচিত হবে না। সংবিধান শুধুমাত্র পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসে। তাছাড়া অন্য কারোর কোনো অধিকার বা এখতিয়ার নাই এটাকে বড় ধরনের পরিবর্তন করার। সংবিধানকে ভায়োলেট করে, সংবিধান হলে এই যে আমরা ইন্টারিম গভর্নমেন্ট করলাম, এটা আমরা করতে পারতাম না, সংবিধানে কোথাও নাই। সুতরাং আমরা এই পর্যন্ত যা এসেছি সংবিধানকে অমান্য করে হয়েছে। ঐক্যমত কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় যেসব বিষয়ে ঐক্যমত সৃষ্টি করা যাবে না তা জনসম্মুখে প্রকাশ করা হবে। তিনি বলেন, বারবার রক্ত দেয়া সম্ভব নয়, তাই এই সুযোগকে কাজে লাগাতে হবে। এক জায়গায় সকলেই একমত হচ্ছেন যে ক্ষমতার যে এককেন্দ্রীকরণ সেটাকে বন্ধ করার চেষ্টা করতে হবে, কেননা আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমাদেরকে এক জায়গায় পৌঁছতে হবে। সব জায়গায় সবটা অর্জন করা যাবে না, কিন্তু যতটা সম্ভব অর্জন করার চেষ্টা করতে হবে, কারণ এই সুযোগ দ্বিতীয়বার পাওয়া যাবে বলে মনে হয় না। বিশেষ করে যে পরিমাণ রক্তপাতের মধ্য দিয়ে যে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের অভিজ্ঞতা দিয়ে আমাদেরকে এখানে আসতে হয়েছে, সেটা যাতে পুনর্বার না ঘটে সেটা আমাদের সকলের নিশ্চিত করা দরকার। সংস্কার কার্যক্রমে ঐক্যমত গঠনের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত 15 ফেব্রুয়ারি জাতীয় ঐক্যমত কমিশনের কার্যক্রম শুরু হয়। প্রথম ধাপে 33টি রাজনৈতিক দলের সাথে বৈঠকও করেছে কমিশন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত সরকারি চাকরি অধ্যাদেশ নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। অধ্যাদেশের খসড়া উপদেষ্টা পরিষদে অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ে মিছিল ও সমাবেশ করেছেন তারা। দ্রুত অধ্যাদেশের প্রস্তাবনা বাতিল না হলে সচিবালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ। তাদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামও। অন্যদিকে কর্মচারীদের দাবি পর্যালোচনায় 10 সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া বৃহস্পতিবার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। প্রস্তাবিত অধ্যাদেশটিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি ও চাকরি থেকে বরখাস্তের বিধান রাখা হয়েছে। ছুটি ও যৌক্তিক কারণ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারী অফিসে উপস্থিত না থাকলে কাউকে উস্কানি ও বাধা দিলে অসদাচরণের দায়ে দণ্ডিত হবেন। অধ্যাদেশটিকে নিবর্তনমূলক আখ্যায়িত করে এর প্রতিবাদে সচিবালয়ে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। দপ্তর ছেড়ে শত শত কর্মচারী যোগ দেন কর্মসূচিতে। জানান, নতুন করে সামরিক শাসনামলের ধারা যুক্ত করে সরকারি চাকরি অধ্যাদেশ করার প্রস্তাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা। এই আইন তৈরি করা হলে 7 দিনে কর্মচারীদের চাকরি চলে যাবে, কর্মচারীদের স্বাধীনতা থাকবে না, চাকরি চলে গেলেও কর্মচারীরা আদালতে যেতে পারবে না। যদি এই আইন বাস্তবায়ন হয়, কর্মস্থলে নারীরা সবচেয়ে অনিরাপদ হবে। কালো আইন আমরা মানি না। কর্মচারী নেতারা জানান, অধ্যাদেশ প্রত্যাহার না করলে সচিবালয় অচল করে দেয়া হবে। কালো আইন প্রত্যাহার না করা হলে যারা সচিবালয় আগামীকাল থেকে আমরা সচিবালয়ের সমস্ত গেট বন্ধ করে দেব।
কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। সাবেক সচিব সহ কর্মকর্তাদের নেতৃত্বাধীন ফোরাম নিবর্তনমূলক চাকরি অধ্যাদেশের পাশাপাশি জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা কমিটি বাতিলেরও দাবি জানিয়েছেন। এজন্য তারা মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থান কর্মসূচিও পালন করেছে। তালিকা অনুযায়ী যে সমস্ত সচিবরা স্বৈরাচারের দোষী হিসেবে চিহ্নিত, এই সচিবদেরকে সরাইতে হবে, নতুবা আমরা শান্তিপূর্ণভাবে অতিথিভাবে কর্মসূচি পালন করছি, আগামীকালকেও করবো, না সরানো বন্ধ করবো। বিধি বহির্ভূতভাবে একটা উপদেষ্টা কমিটি করা হয়েছে 4 জন। এনারাই নানাভাবে বিভ্রান্ত হয়ে তারা এই কাজটা করছে না, আরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমরা এই কমিটির বিলুপ্ত চাই। আপনারা আগুনে হাত দেওয়ার চেষ্টা করেন না। আপনারা যদি আগুনে হাত দেন তাহলে আপনাদের হাত কিন্তু পুড়ে যান। সরকারি কর্মচারীদের দাবি পর্যালোচনায় 10 সদস্যের কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। তারা আলোচনা করতে পারবে, ক্যাবিনেট ডিভিশনে বা সংস্থাপনের সাথে আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, বিগত আওয়ামী লীগ সরকার ভোট কারচুপি করতে সরকারি কর্মচারী আইন সংশোধন করেছিল। ঠিকভাবে সুষ্ঠুভাবে চলে এই জন্য। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। নিয়মিত বিল দিতে হয়, কিন্তু শিল্পে পাওয়া যাচ্ছে না প্রত্যাশিত পরিমাণে গ্যাস। এটি শিল্প ধ্বংসের ষড়যন্ত্র। উদ্যোক্তাদের দেয়ালে পিঠ থেকে গেছে এমনটা মনে করছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন BTMA। জানানো হয়, পরিবর্তিত এই সময় স্বপ্ন দেখানো হলে উদ্যোক্তারা এখন জিন্দা লাশে পরিণত হয়েছে। শিল্পের চাকা ঘুরছে না, অথচ বেতন দেওয়ার চাপ তীব্র হচ্ছে। এই অসহনীয় পরিস্থিতি থেকে মুক্তি না মিললে এক্সিট প্ল্যান দরকার। তীব্র হয়েছে গ্যাস সংকট, থমকে গেছে শিল্প উৎপাদন। আমদানির মাধ্যমে চাহিদা পূরণের প্রতিশ্রুতি ছিল, কিন্তু পাল্টাচ্ছে না দৃশ্যপট। শিল্পে বাড়ছে রক্তক্ষরণ। কমার্শিয়াল ছিল 57%। দুপুরে শিল্প খাতে জ্বালানি সংকট নিয়ে সংবাদ সম্মেলনে উদ্বেগ জানায় টেক্সটাইল খাতের শীর্ষ সংগঠন BTMA। জানানো হয়, নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়া যাচ্ছে, এই শর্তে দাম বৃদ্ধি করা হয়, কিন্তু পরিস্থিতি ভিন্ন। গ্যাস আমাদের আসলে নাই। আমরা ওই যে যেটা বললাম যে 31 বা 32 বিদ্যমান ব্যবহারে আমাদের পরে যদি আমাদের কোনো আল্লাহর রহমতে কোনো গ্যাস ক্ষেত্র আবিষ্কার না হয়। আমার বিল কম আসছে, আমার গ্যাস নাই, এখন গ্যাস কম চালাতে উনি মনে করতেছে আমি বোধহয় আমার মিটার খারাপ অথবা আমি চুরি করেছি। আমাদের এই মিস কানেকশন, এই গ্যাস কানেকশন দেওয়া, টাকা নিয়ে কানেকশন দেওয়া, এগুলি বন্ধ করেন। বলা হয়, কারখানায় শ্রমিক বসে থাকছে, উৎপাদন কমেছে 60% বেশি, কিন্তু বেতন দিতে হচ্ছে। কিভাবে টিকে থাকা সম্ভব? এভারেজ 7 ঘন্টা গ্যাস কারেন্ট থাকে না। কিভাবে বাংলাদেশের শিল্প, আমরা শিল্প মালিকগণ সামনে টিকে থাকবো? ব্যাংকে দৌড়াচ্ছি, গ্যাস অফিসে দৌড়াচ্ছি, হাহাকারের মধ্যে আছি এবং শ্রমিকদেরও গালি শুনতেছি। পরিবর্তিত এই সময়ে উদ্যোক্তারা আশান্বিত হয়েছিলেন। ধারণা ছিল অবস্থার উন্নতি হবে, কিন্তু জিন্দা লাশে পরিণত হচ্ছে এক একজন উদ্যোক্তা। সরকার থেকে আবার ধমক দেওয়া হচ্ছে যে এত তারিখের মধ্যে আপনাদের সবাইকে ফ্যাক্টরির বেতনও দিতে হবে, অথচ ওনারা গ্যাসও দিবেন না, ব্যাংকের ইন্টারেস্ট রেটও বাড়াবেন। সরকারের কমিটমেন্ট থাকবে, কমিটমেন্ট ফেল করবে, আর সেটার জন্য আমরা আগ বাড়ায়া ইন্ডাস্ট্রি করে আমরা সাফারার হব, আমরা জেলে যাব। ইজ ইট এ ফেয়ার? উদ্যোক্তারা বলেন, গ্যাস নেই, ব্যাংকের উচ্চ সুদ, আইন শৃঙ্খলার অবনতি, NBR অবরোধ, সব মিলিয়ে শিল্প উৎপাদন বন্ধ করা ছাড়া বিকল্প নেই। আমরা তো গ্যাসের উপর নির্ভর করেই ফ্যাক্টরিগুলো দিয়েছি। এখন ব্যাংক চায় ব্যাংকের টাকা তাড়াতাড়ি ফেরত দাও, তো ফ্যাক্টরি তো চলে না, আমি কোত্থেকে এনে দেব? আর যাদের কাছে জমি জমা বিক্রি করে ব্যাংকে টাকা দিব, তারা তখন বিদেশে ঘুরে বেড়াচ্ছে। টাকা তো সব তারা লুট করে নিয়ে গেছে। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে। আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। জানানো হয়, শিল্প চালাতে সহায়তা দেয়া হয় না, কিন্তু ঈদের আগে সময় বেঁধে দিয়ে বেতন দেবার হুমকি দেয়া হয়। এটি শিল্প খাতের জন্য বেদনাদায়ক। আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে। চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পারতেছে না। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে কুরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। সেই অনুযায়ী ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম 5 টাকা বাড়ানো হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এবার চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করা হবে।
প্রতি বছর কোরবানির পশুর দাম নির্ধারণ করে দেয় সরকার। নতুন মূল্য অনুযায়ী ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা। ঢাকার বাইরে দিতে হবে ৫৫ থেকে ৬০ টাকা। আর খাসি ও বকরির চামড়ার দাম সারা দেশে নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২২ থেকে ২৭ ও ২০ থেকে ২২ টাকা। পূর্ণ একটা চামড়ার দাম মিনিমাম ১৩৫০ টাকা ঢাকার ভিতরে এবং ১১৫০ টাকা ঢাকার বাইরে, এবং এটা আমরা লবণযুক্ত চামড়ার ক্ষেত্রেই কথাটা বলছি। উপদেষ্টা বলেন, বিগত সময়ে পশুর চামড়ার প্রকৃত দাম পায়নি বিক্রেতারা, এজন্য চামড়া রফতানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে কাঁচা চামড়া অথবা ওয়েট ব্লু চামড়া সাময়িকভাবে যেটা বাংলাদেশ থেকে রপ্তানি নিষিদ্ধ তালিকায় ছিল, এই নিষিদ্ধ তালিকা থেকে আমরা তুলে দিচ্ছি, যাতে স্থানীয় বাজারে এই মূল্য পাওয়া না যায়, যদি চেষ্টা করেন যেন আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করে দিতে পারেন। বাণিজ্য উপদেষ্টা জানান, চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এবছর ৩০,০০০ টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করবে সরকার। ৩০,০০০ টন লবণ আমরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আবারও মৌলভীবাজারের বড়লেখা এবং সিলেটের বিয়ানীবাজার সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশিং করেছে বিএসএফ। বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, শনিবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত এই পুশিং কার্যক্রম চলে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে দিনব্যাপী সারা দেশে নানা আনুষ্ঠানিকতা থাকছে এবং ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সকাল থেকে রাজধানীতে আয়োজন ছিল এবারের প্রতিপাদ্য ২৪শে গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। এই ছিল সন্ধ্যার বাংলাদেশ আয়োজনে সাথে থাকার জন্য ধন্যবাদ।